আচ্ছা, আপনার কতদিন ধরে ভুগছিলেন আপনি এটা নিয়ে? না আমি বসতে পারতাম না, আমি শুতে পারতাম। আমি তো কত রাত দাঁড়িয়ে থেকেও কাটিয়ে দিয়েছি, দাঁড়িয়ে থেকে মানে ঘুমাতাম না, মানে প্রচণ্ড যন্ত্রণা হতো, বসতে পারছি না, শুতেও পারছি না, চুপ করে দাঁড়িয়ে থাকতাম। এবারে উনি যে এক্সারসাইজগুলো করছিলেন সেগুলো ওনার ব্যথা তো কমাতোই না, উল্টে আরও বাড়িয়ে দিচ্ছিল। এবার আমরা কেন এক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা এক্সারসাইজের দিকে যেতে চাই না, আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আজকে আমরা শুধু কেস প্রেজেন্টেশনে ওনার এক্স্যাক্টলি কি সমস্যা হয়েছিল এবং বায়োমেকানিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কি করে আমরা সেটাকে কারেকশন করেছি একটা সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা আরেকখানা কোমর থেকে পায়ের দিকে নেমে আসা ব্যথা অর্থাৎ সায়াটিকা কেস প্রেজেন্টেশন করব। আজকে আমার সাথে আছেন রোকেয়া বেগম, ওনার 46 এজ। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার একটা কোমরের যন্ত্রণা নিয়ে, যেটার জন্য ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট থাকতে হয়েছিল। এবং আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আজকে আমরা শুধু কেস প্রেজেন্টেশনে ওনার এক্স্যাক্টলি কি সমস্যা হয়েছিল এবং বায়োমেকানিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কি করে আমরা সেটাকে কারেকশন করেছি একটা সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আচ্ছা, আপনার কতদিন ধরে ভুগছিলেন আপনি এটা নিয়ে? প্রায় 8-9 মাস বাবা। 8-9 মাস। আর খুব বাড়াবাড়ি কদিন হয়েছিল? এই রিসেন্টলি 3 মাস খুব বাড়াবাড়ি। আর কি কষ্ট হতো? না আমি বসতে পারতাম না, আমি শুতে পারতাম। আমি তো কত রাত দাঁড়িয়ে থেকেও কাটিয়ে দিয়েছি, দাঁড়িয়ে থেকে মানে ঘুমাতাম না, মানে প্রচণ্ড যন্ত্রণা হতো, বসতে পারছি না, শুতেও পারছি না, চুপ করে দাঁড়িয়ে থাকতাম। এখন কেমন আছেন? এখন আমি অনেক সুস্থ, মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ সুস্থ। উনি যখন আমাদের কাছে এসেছিলেন তার আগে উনি বহুদিন মেডিকেশনে ছিলেন এবং কিছু এক্সারসাইজেস করছিলেন, ঘরোয়া এক্সারসাইজেস। তবে এমআরআই রিপোর্ট আমরা স্টাডি করে দেখতে পারি উনি যে এক্সারসাইজগুলো করছিলেন সেগুলো ওনার ব্যথা তো কমাতোই না, উল্টে আরও বাড়িয়ে দিচ্ছিল। কারণ ওনার এমআরআই রিপোর্ট আমি একবার পড়ছি, আমি ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট আমি এমআরআই রিপোর্টটা আপলোডও করে দেবো। সেখানে ওনাকে দেখা যাচ্ছিল কি ওনার L4 L5 এবং L5S1 এর মধ্যে একটা কম্প্রেশন হয়েছিল এবং বহু ক্ষেত্রে ওনার দেখা গেছিল যে এক্ষেত্রে ওনার ডিস্কের আপনার ডিহাইড্রেশন হয় এবং পোস্টেরিয়র সেন্ট্রাল ডিস্ক বাল্জ হয়েছিল এবং পোস্টেরিয়র সেন্ট্রাল ডিস্ক প্রোট্রুশনে L5S1 লেভেলে। তা ওনার যখন আমরা অ্যাসেসমেন্ট করতে যাই, অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাই, ওনার যে পেলভিস হচ্ছে আমাদের একটা যদি মডেল নিই, এটা হচ্ছে আমাদের পেলভিস বোন। এটা একটা আইডিয়াল পেলভিস বোন। এটা সামনে থেকে একটা মানুষের, এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এটা এই মডেলে L4 L5 এবং এখান থেকে স্যাক্রাম। এবং যদি পেছন থেকে দেখি এটা মানুষকে পেছন থেকে সামনের দিকে, সেক্ষেত্রে এটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে L5, এটা L4 এবং এইটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। আর আমরা যদি কোনো মানুষকে ওপর থেকে দেখি সেক্ষেত্রে কি হয়, এটা আমাদের ভার্টিব্রাল আমাদের স্পাইন এবং এইটা হচ্ছে এলিয়াম। এবং এইখানে একটা ওনার মিসঅ্যালাইনমেন্ট ছিল। ওনার যেটা ছিল, ওনার একটা দিকের পেলভিক গার্ডেল, একটা পেলভিস বোন ওয়ান সাইডের একটু আপলিফট ছিল, একটা আইডিয়াল আমাদের পেলভিস। কিছু ক্ষেত্রে কি হয়, একটা আপস্লিপ হয়ে যায়, এটা লেফট সাইডে এটা আপলিফট হয়ে যায় এবং যখন আপস্লিপ হয়ে যায় সেই সময়তে কি হয়, এই আপস্লিপ থাকার জন্য এখানে ডিস্টরশন তৈরি হয় গোটা পেলভিসে এবং গোটা থ্রু আউট দ্য আমাদের স্পাইনে একখানা ডিস্টরশন চালু হয়ে যায়। এবং যখন আমাদের এই গোটা স্পাইনে ডিস্টরশন চালু হয় তখন কি হয়, একটা সাইডে যখন পেলভিস উঠে গেছে লেফট সাইডে, সেক্ষেত্রে কি এন্টায়ার রাইট সাইডে একটা হেডেক, শোল্ডার পেন, ব্যাক পেন, হিপ পেন, লেগ পেন এবং অ্যাঙ্কেল পেন, অর্থাৎ গোটা সিস্টেমটা ডিস্টর্ট হয়েছে এবং একটা স্কোলিওসিস তৈরি হয়। স্কোলিওসিস আর কিছুই নেই, ল্যাটারাল কার্ভেচার অফ দ্য স্পাইন। আমাদের স্পাইনের একটা ল্যাটারাল কার্ভেচার, যেটা এই যে অ্যাসিমেট্রি, পেলভিস বনে যে অ্যাসিমেট্রি তার জন্য হয়েছে। এইটি হচ্ছে অ্যাসিমেট্রি, এখানে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা অ্যাসিমেট্রি অ্যাঙ্গেল। এইটি একটি আইডিয়াল যেখানে সিমেট্রি আছে। সিমেট্রি থাকার জন্য বোথ শোল্ডার গার্ডেলও সিমেট্রিতে আছে, এখানে বোথ শোল্ডার গার্ডেলও কিন্তু সিমেট্রিতে নেই, যার জন্য রাইট সাইডে ট্র্যাপিজিয়াস মাসেলটাও টাইট হয়েছে। অর্থাৎ গোটা সিস্টেমটাই হচ্ছে একটা মেকানিক্যাল ইমব্যালেন্স।
এবার আমরা কেন এক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা এক্সারসাইজের দিকে যেতে চাই না? এক্সারসাইজের দিকে আমরা যখন যাই তখন কি আমরা যদি কারেকশন না করে আমরা এক্সারসাইজেস করি, তখন বহু ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ইমব্যালেন্স হয়েছে সেই স্ট্রাকচারটি ইমব্যালেন্স থেকেই যায়। যেটা আমাদের কাজের ধরন, সেটা আমাদের যে কাজের ধরন আমরা যেটা বিশ্বাস করি, ধরুন এটা একটা হ্যাঙ্গার হচ্ছে একটা রিজিড স্ট্রাকচার। আমরা যখন একটা হ্যাঙ্গারে জামাকে ঝুলিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি হ্যাঙ্গারটাকে বেঁকিয়ে দিই, তাহলে যে অ্যাসিমেট্রি তৈরি করা হলে এক্ষেত্রে আমরা যতই একটা ভালো জামাকে বা ভালো একটা টি শার্টকে ঝুলিয়ে দিই না কেন, সেটা কিন্তু বেঁকেই থাকবে। এটাকে যদি আমরা সিমেট্রি করে দিই, তাহলে আমরা যে টি শার্ট বা জামাটাকে ঝুলিয়ে দিচ্ছি সেটা কিন্তু সোজা থাকবে। অর্থাৎ এক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, হ্যাঙ্গারটা, এবং টি শার্ট বা জামাটা হচ্ছে আমাদের সফট টিস্যুর মধ্যে মাসল থাকে, সফট টিস্যুর মধ্যে আমাদের ফাসা থাকে। অর্থাৎ আমরা যদি স্ট্রাকচারটাকে কারেকশন করে দিই, তাহলে মাসেল বা ফাসা নিজেই অনেকটা ঠিক হয়ে যায়। তারপরে কাজটা আমাদের খুব সামান্যই বাকি থাকে। এনার ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমরা অ্যাডভান্স রোবোটিক্স ইউজ করি, কোমরে স্পাইনাল ডিকম্প্রেশন করা হয়, তার সাথে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে স্পাইনকে কারেক্ট করি এবং থ্রু আউট দ্য স্পাইন আমরা কাজ করি। শুধু কোমরে ব্যথার জন্য যে কোমরেই কাজ করা হচ্ছে সেটা নয়, ওনার হিপ জয়েন্টে কাজ করা হয়, কোমরে কাজ করা হয়, থোরাসিক স্পাইনে কাজ করা হয়, থোরাসিক স্পাইনে লোয়ার থোরাসিক, মিডল থোরাসিক, আপার থোরাসিক, এবং সার্ভাইকেলও ঠিক তাই। সার্ভাইকেল আমরা লোয়ার সার্ভাইকেল, মিডল সার্ভাইকেল এবং আপার সার্ভাইকেল, এন্টায়ার স্পাইনকে আমরা অ্যাজ এ ইউনিট আমরা সমস্যা দেখে কাজ করি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে উনি কিন্তু প্রায় 90% সুস্থ হয়ে গেছেন। উনি যে মানুষটা রাতে ঘুমোতেই পারতেন, উনি কিন্তু এখন খুব সুন্দরভাবে রাতে ঘুমোতে পারছেন এবং সামান্য সমস্যা ঘুম থেকে উঠে মিনিট 20-25 এরকম থাকছে, যেটা উনি পায়চারি করলে আস্তে আস্তে কমে যায়। আর হালকা একটা ব্যথা অ্যাঙ্কেল জয়েন্টের কাছে আছে, সেটাও আশা করে কয়েকটা সিটিংয়ের মধ্যে চলে যাবে। সুতরাং আমরা যদি এই অ্যাসেসমেন্টের মাধ্যমে কোনোভাবেই আপ স্লিপ আর ডাউন স্লিপটা না অ্যাসেস করতে পারতাম, এই যে আমাদের পেলভিসের আপ স্লিপ আর ডাউন স্লিপ কারেকশন না করতে পারলে এনাকে কিন্তু আমরা কোনো কালেই হয়তো সঠিক এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সারিয়ে তুলতে পারতাম না। কারণ কারেকশন খুব ম্যাটার করে, এবং ডায়াগনোসিস, এবং ওনার হিপ জয়েন্ট একটা খুব বড় সমস্যা ছিল। হিপ জয়েন্ট কিন্তু যেহেতু পেলভিসের সাথে হিপ ডাইরেক্ট রিলেটেড, হিপ জয়েন্ট যে আমাদের হেড অফ দ্য আমাদের ফিমার যখন অ্যাসিটাবুলামের মধ্যে ঢুকছে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা অ্যাসিটাবুলাম এখানে যখন হেড অফ দ্য ফিমার এখানে ঢুকছে, এই ওপর থেকে আমরা যদি দেখি, যদি কোনোভাবে একটা ইনওয়ার্ড রোটেশন হয়ে যায়, তখন হিপেও কিন্তু একটা টর্শন হয়ে যায়। এবং হিপের মাস্কুলেচারের সাথে কোমরের স্টেবিলাইজারগুলো কিন্তু ভীষণভাবে কানেক্টেড। হিপের সাথে আমাদের ইলিওসাস কানেক্টেড আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস কানেক্টেড আছে, গ্লুটিয়াস মিডিয়াস আছে, গ্লুটিয়াস মিনিমাস মাসেল আছে, এবং সর্বোপরি ল্যাটারাল স্ট্রাকচারে আমাদের বাইসেপস ফিমোরিস মাসেল অবধি আমাদের কানেক্ট হয়ে আছে। এন্টায়ার স্পাইনকে নিয়ে আমরা যদি কাজ না করি, ইভেন কো কন্ট্রাকশন অফ গ্যাস্ট্রোসোলিয়াস, পায়ের যে গ্যাস্ট্রোনোমিয়াস সোলিয়াসের যে কো কন্ট্রাকশন আছে, সেগুলোকেও কিন্তু আমাদের দেখা উচিত। ওনার যে ট্রিটমেন্টের মুখ্য ভাগ ছিল, উনি শুধু টেন্স নিচ্ছিলেন। ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ফিজিওথেরাপির একটা বহুল প্রচলিত ইলেকট্রোথেরাপি ডিভাইস। টর্শন ফোর্সটা কিন্তু ঠিক করা ছিল না। এই টর্শনের জায়গাটাকে আমরা যখন ঠিক করি স্পাইনের, এবং তারপরে ওনাকে কিন্তু আমরা ইলেকট্রোথেরাপি খুব একটা দিই না। ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত, আমাদের যে এত বছর আমি কাজ করছি ফিজিওথেরাপি স্পাইনের ওপরে, আমি কিন্তু ইলেকট্রোথেরাপি পোর্শন, অর্থাৎ আইএফটি বলুন, টেন্স বলুন, বা অন্যান্য যে সমস্ত হাই ভোল্টেজ পালস গ্যালভানিক আছে সেগুলোর রোল কিন্তু আমরা ক্লিনিক্যাল কাজে আমি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি পাইনি। আমরা যেটা পাই বায়োমেকানিক্যাল কারেকশন, অর্থাৎ মেকানিক্যাল পেন বায়োমেকানিক্যাল কারেকশনের উপরে ভিত্তি করে কিন্তু খুব দ্রুত ঠিক করা যায়। বায়োকেমিক্যাল চেঞ্জেস, অর্থাৎ মেডিকেশন যেগুলো আমাদের শরীরের মধ্যে বায়োকেমিক্যাল চেঞ্জেস করে, সেগুলো একটা সার্টেন লেভেল অবধি গিয়ে তারপরে আর সেই রকম ডিজায়ার্ড এফেক্ট কিন্তু আমাদের শরীরকে দিতে পারে না। হোয়ারাস সেক্ষেত্রে আমাদের যে বায়োকেমিক্যাল চেঞ্জেস, অর্থাৎ এন্টায়ার আমরা পশ্চারকে যদি উপরে কাজ করি, এরগোনমিক্সের উপরে কাজ করি, তাহলে কিন্তু বহু পুরনো রোগ এবং যেটা সিভিয়ার পেন, যেটা রেডিকুলোপ্যাথি, নেক থেকে হাতের দিকে নেমে আসছে, যেটা কোমর থেকে পায়ের দিকে নেমে আসছে, সেই তার পেছনে যে আমাদের পশ্চারাল তার যে স্লিংগুলো আছে, ফাঁসার যে স্লিং, সেই স্লিংগুলোর উপর আমরা যদি কাজ করি, কিন্তু আমরা দ্রুত সুস্থ হয়ে যাই। এবং সব থেকে বড় কথা কি, এর স্থায়িত্ব কিন্তু বহু বছর, এটা কিন্তু টেম্পোরারি ওয়ার্ক নয়। এটার উপরে কাজ করার পরে আমরা যদি পেশেন্টকে ব্যায়াম দেখিয়ে দিই, সেই উনি যদি এক্সারসাইজেসগুলো করেন এবং কিছু ডুজ আর ডোন্টস, অর্থাৎ একটা লম্বা স্পাইন বা হেলদি স্পাইনকে মেনটেন করতে কী কী করবেন বা কী কী করবেন না, সেগুলো যদি আমরা দেখাতে পারি, তাহলে কিন্তু এই রোগের সাথে দ্বিতীয়বার ওনাকে আর খুব একটা ভুগতে হবে না এই রোগের জন্য। ধন্যবাদ, আপনি আপনার কেস হিস্ট্রি আমাদের চ্যানেলে প্রেজেন্ট করলেন, এবং আজকে আমিও অন্য দিনের ভিডিও যে কেস হিস্ট্রি প্রেজেন্ট করি তার বাইরে গিয়েও অনেকটা আমরা এডুকেশনাল পারপাসেও গেলাম। থ্যাংক ইউ।